গুড মর্নিং, সুপ্রভাত ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স। এখন তোমাদের ম্যাথামেটিক্স এবং রিজনিং এর অ্যানালিসিস ক্লাস হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। আর তোমরা যারা ওএমআরএ আমাদের দেওয়া ওএমআরএ পরীক্ষা দিয়েছো, তোমরা ওএমআরএ অবশ্যই নিজেদেরকে যাচাই করবে যে ভুল উত্তর হলে যে 1/4 নেগেটিভ সেইভাবে ক্যালকুলেট করবে। অ্যাকচুয়ালি এটা তোমাদের উপরেই ছেড়ে দিয়েছি যে মানে মূল্যায়নটা নিজেরা করো। বুঝতে পেরেছো? আমরা কোশ্চেন্স দিয়েছি, এবারে আমরা উত্তর করিয়ে দিচ্ছি। এবার সেই উত্তর থেকে যেটা তোমার ঠিক হচ্ছে সেটা তুমি টিক করো, +1 করো, আর ভুল হলে সেটা নম্বর বাদ দাও। ঠিক এইভাবে তোমরা ক্লাসটি দেখো এবং টেস্ট সর্বোপরি বা আমাদের এই উদ্যোগ কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এটাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং ফার্দার টেস্ট করতে আরও বেশি আমাদের মন চাইবে। সো দেখো তোমরা ক্লাসটি এখন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। তো চলো, আমাদের যে মক টেস্ট তোমরা দিয়েছো, তো আজকের অ্যানালিসিস ক্লাস আমি চলে এসেছি ম্যাথস এবং জিআই। অনেকের ক্ষেত্রে এমনটাও হতে পারে যে সে টেস্ট দিতে পারেনি, তো সেটা দেওয়া কি এখন পসিবল? আনসার হচ্ছে হ্যাঁ, পসিবল। আমাদের টেলিগ্রামে তুমি দা ওয়ে অফ সলিউশন সার্চ করে নেবে। টেলিগ্রামে জয়েন আওয়ার টেলিগ্রাম, সেখানে গিয়ে দা ওয়ে অফ সলিউশন সার্চ করে আমাদের ভেরিফাইড চ্যানেলে কানেক্টেড থাকবে। সেখান থেকেও পিডিএফটা নিয়ে টেস্টটা তোমরা দিতে পারবে। দিতে পারোনি আর কি করা যাবে, দিলে ভালো লাগতো। 8টা থেকে 9টা টাইম দিয়েছিলাম। টাইম টু টাইম করলে কি আমাদের ভালো হয় আর কি। চলো, অল দ্য বেস্ট স্যার। ওকে, তো চলো স্টার্ট করে দিই। তোমরা কেমন পরীক্ষা দিলে বলো প্রত্যেকে। কেমন লাগলো প্রশ্নগুলো তোমরা হয়তো চেনা অনেকে, কিন্তু অপশন কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, যার ডি হবে কিন্তু ডি হয়নি, বি হয়েছে হয়তো। তো দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ট্রিকি ছিল। ঠিক আছে, তো ওভারঅল চলো অ্যানালিসিস ক্লাসে ঢুকে পড়ি। প্রত্যেকে রেডি? ওকে, হ্যাঁ, গুড মর্নিং প্রত্যেকে যারা জয়েন হচ্ছে। প্রত্যেকে সেশনটা শেয়ার করে দাও জলদি করে, কারণ দুর্দান্ত অ্যানালিসিস হবে ম্যাথস এবং জিআই একটি পড়বেই। ঠিক আছে, তো প্রত্যেকে লেট স্টার্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকে কেমন হলো ওভারঅল তোমাদের? শুধু ম্যাথ জিআই না, পরপর তোমাদের জিকে বা ইংলিশ প্রতিটা ওভারঅল তোমরা কিন্তু বিচারটা করবে কেমন পরীক্ষা হলো। ঠিক আছে, হ্যাঁ, মার্কস অবটেন তোমরা কত পেলে সেটা কিন্তু তোমরা নিজেরাই যাচাই করে নেবে। পিডিএফ ফরম্যাটে তোমরা যেহেতু ওএমআর শিটে পরীক্ষাটা দিয়েছো, ঠিক আছে, এখানে কিন্তু খুব ভালো একটা তোমরা অভিজ্ঞতা লাভ করতে পেরেছো। হ্যাঁ, এছাড়া আবারও তোমরা মক টেস্ট আমরা আয়োজন করব, সেই মক টেস্টে তোমরা অংশগ্রহণ করবে। যারা দিতে পেরেছো তো খুবই ভালো, স্যার যেটা বললেন। যারা দিতে পারোনি তারা এখনো অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে তোমরা মক টেস্টটি দিয়ে নিতে পারবে। ওকে, কিন্তু টাইমলি দিলে ভালো লাগে, স্যার যেটা বললো সেটা তোমরা খেয়াল রাখবে। ওকে, তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্নের দিকে আমরা এগোলাম। প্রত্যেকে আনসার দাও এবং দেখতে থাকো। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওভারঅল যদি বলো যে স্যার সব প্রশ্ন ট্রিকি, না, সব প্রশ্ন আমি কিন্তু ট্রিকি রাখিনি। সব প্রশ্ন ট্রিকি রাখিনি। পরীক্ষার এনভায়রনমেন্ট যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে, যে পরীক্ষায় কিছু প্রশ্ন ইজি, কিছু প্রশ্ন হার্ড, কিছু প্রশ্ন মডারেট থেকে, সেই রকমই আমি প্রশ্ন সেটটা কিন্তু বানিয়েছি। তো প্রথম প্রশ্ন, টাইমার স্টার্ট করলাম। দেখো তোমাদের কি আছে, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? এটা কিন্তু অনেকেই আনসার করতে পারবে। এই টাইপের প্রশ্ন আমি কিন্তু তোমাদের পরীক্ষায় বা তোমাদের ক্লাসে কিন্তু করিয়েছি। চলো, তো প্রত্যেকে সঠিক আনসারটা দিয়ে দাও জলদি করে। ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে যারা যুক্ত হচ্ছ তোমরা সেশনটা দেখতে থাকো। ওভারঅল তোমরা শেষে বলবে কত আনসার পেলে। হ্যাঁ, কত পেলে। আচ্ছা, দেখো 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল। দেখো 6টি ক্রমিক সংখ্যা তোমাকে বলেছে। ক্রমিক কথার মানে কি? ক্রমিক কথার মানে কি পরপর তোমাদের বলেছিলাম। ঠিক আছে, যে দেখো প্রথম 3টি যোগফল বলেছে, তো আমি একটা যদি এক্স ধরি, ঠিক আছে, প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা কি হবে? প্রত্যেকে বলবে x+1, তাই তো? পরেরটা কি হবে তোমার? x+1। ওয়েট একটু, প্রত্যেকে, তাই না? এক করে বাড়বে, তারপরেরটা কি হবে? x+2। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল বলে দিয়েছে 36। তাহলে এখান থেকে দেখো 3x, তাই তো? 3x + 3 ইকুয়াল তোমার 36 বলে দিয়েছে, তাই না? প্রত্যেকে দেখো, তাহলে 3x = তোমার 33। x এর ভ্যালু তোমরা প্রত্যেকে ফাইন্ড আউট করেছো 11। x এর ভ্যালু 11 আউট করতে পেরেছো। তাহলে দেখো x মানে কি? আমাদের প্রথম সংখ্যা। x মানে কি? আমাদের প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যা যদি 11 হয়, তাহলে বলো তো দেখি 6 নম্বর সংখ্যাটা কি হবে? 6th নাম্বার যেটা 6 নম্বর সংখ্যা, সেটা কি হবে?
বলো এই 6 নম্বর সংখ্যাটা কি ছিল বলো তো? সেটা অবশ্যই হবে x+5। কি হবে? x+5, তাই না? তাহলে এখানে তোমাদের যাচ্ছে কত? 16। তাহলে জুড়ে দাও 27। একদম মিনিটের মধ্যে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে এটা তোমাদের হয়ে যাবে। অপশন ডি তে বসে আছে সঠিক আনসার। ক্লিয়ার? প্রথম এবং ষষ্ঠ। হ্যাঁ, চলো, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। ভেরি গুড। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে। 2 নম্বর প্রশ্ন ছিল তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে। 2 নম্বর প্রশ্ন ছিল তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে। তো প্রত্যেকে আশা করি করতে পেরেছো প্রত্যেকে? ভেরি গুড। দেখো প্রশ্ন তোমরা ওই যে টাইমের ভিতরে, যারা টাইমের ভিতরে করতে পেরেছো তারাই কিন্তু গেনার। 1 ঘন্টার ভিতরে তুমি কতটা পারলে, তাই না? পরীক্ষার সময় সেটাই কিন্তু দেখা হয়। ওভারঅল তোমাদের টাইম তোমরা ম্যানেজমেন্ট করতে পারছো কিনা, এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্ট। আমি বারবার বলি, কারণ তোমার হাতে সময় যদি না থাকে, তুমি যত ভালোই ম্যাথ করো তুমি কিন্তু মানে ওভারকাম করতে পারবে না। তো টাইম মেনটেন, ওই টাইমের ভিতরে করার চেষ্টা প্রত্যেকে করো। চলো, তা টাইমারটা অফ করলাম। কি বলেছি? 4 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ এবং একই মূলধন 2 বছরেই একই সুদের হারে সুদে আসলে হচ্ছে 450 টাকা। ক্লিয়ার করতে পারছি? তাহলে মূলধনের পরিমাণ কত? ভেরি গুড। যারা বলছো যে অপশন এ অনেকের এসছে, আবার অনেকের আলাদা আলাদা এসছে। দেখো প্রত্যেকে চলো, 4 বছরের সরল সুদ আমরা আসলে কত বলেছে? 1/4, তাই তো? তাহলে আসল যদি এটা হয় তাহলে 1/4 মানে কি? সুদ হবে এটা, বুঝতে পারছো? 4 বছরের সুদ এটা, তাই না? ক্লিয়ার? এবার দেখো 4 বছরের সুদ যদি এটা হয় তাহলে 2 বছরের সুদ কি? হাফ হবে। তার মানে কি? বলো 4 বছরের সুদ যদি এটা হয় তাহলে 2 বছরের সুদ কি হবে? এর হাফ মানে কি বলতো? x/4 কে হাফ করলে x/8 হবে। ক্লিয়ার? প্রত্যেকে 2 বছরের সুদ পেয়ে গেলাম। ক্লিয়ার? 2 বছরের সুদ পেলাম। আর আসল কি ধরেছিলাম কে বলতে পারবে? আসল আমাদের x ছিল, 100 ধরেও করা যায়, ঠিক আছে? তাই এই x পরিমাণ টাকার এই যে 4 বছরের সুদ এটা, 2 বছরের সুদ তার হাফ x/8, তাহলে এই 2 বছরের আসল তো সেম থাকবে। তাহলে আসল এবং সুদ সেটা বলে দিয়েছে তোমার 450 টাকা। ব্যাস, x এর ভ্যালু বার করে নাও। এই তো ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারলে জাস্ট এক লাইনে তোমার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে তোমার আসছে কত? 9x = 450 × 8। একেবারে ওইদিকে 8টাকে দিয়ে দিলাম। ওকে, x এর ভ্যালু কত? 9 দিয়ে ডিভাইড করো, 5 9 45, 400। হ্যাঁ, তাহলে আমাদের মূলধন কত এসছে? এটাই মূলধন। ক্লিয়ার প্রত্যেকে? আসলে পরিমাণ আমাদের জানতে চেয়েছি, মূলধন আমাদের 450 টাকা। ওকে, চলো অপশন টেস্ট হয়। অপশন টেস্ট যারা করেছো তাদেরও হবে, আমি জানি। দেখো পরীক্ষার সময় দুটো টিক্স হয়, একটা হচ্ছে অপশন টেস্ট, একটা হচ্ছে নর্মাল ওয়েতে করা। অপশন টেস্ট তোমরা অবশ্যই করে নিতে পারো। এই 400 টাকা যদি আসল হয়, ঠিক আছে, তাহলে 2 বছরে সুদে আসলে সেটা 450 চলে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এভাবে তোমরা টেস্ট করে নিতে পারো। চলো, তাহলে 3 নম্বর প্রশ্নের দিকে এগুলি প্রত্যেকে দেখো এবং প্রতিটি প্রশ্নের সঠিক আনসার তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে? প্রত্যেকেই সেশনটাকে লাইক করে দাও, শেয়ার করতে থাকো, আমি কিন্তু দেখছি। চলো প্রত্যেকে সেশনটাকে লাইক শেয়ার করে দাও। ওকে, শেষ অবধি দেখো। প্রতিটা প্রশ্ন তোমাদের মনে হতে পারে যে সেটটা কেমন, সেটটা ওভারঅল কিন্তু মডারেট, পরীক্ষায় জন্য হেল্পফুল হবে তোমাদের। দেখো, একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, তাহলে 36 ঘন্টায় ঘড়িটি দেরিতে চলবে কত মিনিট? ক্লিয়ার? 36 ঘন্টায় ঘড়িটি দেরিতে চলবে কত মিনিট? এটা হচ্ছে তোমার প্রশ্ন। 25 মিনিট, 30 মিনিট, নাকি 28 পূর্ণ মানে 28.5 মিনিট, নাকি তোমার 28 মিনিট? প্রত্যেকে বলো অপশন এ বি সি ডি কোনটা হচ্ছে, বলো। ওকে, চলো তাহলে এখানে দেখো অনেকে বুঝতে পারছে না কি করব। 1 সপ্তাহ, আচ্ছা অ্যাকচুয়ালি বলেছে 1 সপ্তাহে। আচ্ছা 1 সপ্তাহ মানে কে বলতে পারবে? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়, মানে 7 × 24, এটা হচ্ছে ঘন্টাতে নিয়ে গেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল ঘন্টা। এবং দেখো সেটাই সেই 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট। আচ্ছা 2 ঘন্টা 13 মিনিটকে তুমি যদি মিনিটে নিয়ে যাও, কারণ প্রশ্ন আছে মিনিটে, বলো 2 ঘন্টা মানে কি? 60 × 120 এবং 13 মানে 133, তাই তো? এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে এই যে 1 সপ্তাহে এত মিনিট লেটে চলে। ঠিক আছে? এটা ঘন্টাতে বলছি।
ঠিক আছে, তাহলে 36 ঘন্টায় কতটা নেটে চলবে? ক্লিয়ার আছে? এই তো ব্যাপার। ওকে, চলো দেখো এখানে 12 দিয়ে কেটে দাও, 12 দুগুণে 24, 3 12 36। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফ্র্যাকশন আসছে, সমস্যা নেই, চলো তাহলে এখানে গুণ করে দাও, 3 3 9। এটা যদি কাটাকুটি করতে চাও 7 1 7, এখান থেকে তোমাদের 7 1 7, তোমাদের 7 6 13, 7 9 63। হ্যাঁ, তাহলে 57/2 মানেই কিন্তু তোমার 28.5 মিনিট এসছে। ঠিক আছে, ফ্র্যাকশনে আসবে। ওকে, একটা আপডেট একটু তোমাদেরকে দেব, সেটা হচ্ছে সকালে যেমন আমাদের জিকে অ্যানালিসিসটা দেখে নিয়েছো, এখন তোমরা ম্যাথ রিজনিং মিজানুর স্যারেরটা অর্থাৎ ইংলিশের অ্যানালিসিসটা তোমাদের সন্ধ্যাতে হবে। সকালের সেশনে আমরা এই দুটো পার্ট করছি, ইংলিশেরটা সন্ধ্যাতে, স্যারের টাইমিং সন্ধ্যাতেই, তো সন্ধ্যাতে তোমরা ইংলিশেরটা দেখে নেবে। ওকে, আমি আর ডিস্টার্ব করবো না, ক্লাসটা কন্টিনিউ। প্রত্যেকে লাইক করো। ঠিক আছে, স্যার কি বললো, ইংলিশটা তোমাদের যেমন রাতে হয় রাতে অ্যানালিসিস হবে, সকালে জিকে এবং ম্যাথ যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাত 8টা থেকে তোমাদের ইংলিশ অ্যানালিসিস। ঠিক আছে, এটা প্রত্যেকে ক্লিয়ার হলো তো? এটা ঘড়িটি 1 সপ্তাহে বলেছে, অনেকে এখানে ঘাবড়ে গেছে। 1 সপ্তাহ মানে আমি ঘন্টা করে নিলাম 7 × 24, তাহলে 36 ঘন্টায় কত, সেটা আমাদের 28.5 দিল। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগোবো প্রত্যেকে এবং সঠিক আনসার দাও। যদি 4 নম্বর প্রশ্ন প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ, 2টি কলম এবং 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা। ঠিক আছে, ওটা হচ্ছে 64 টাকা 50 পয়সা। এরূপ 3টি কলম এবং 2টি পেন্সিলের দাম একত্রে 93 টাকা হলে একটি কলম এবং 4টি পেন্সিলের মোট দাম কত? প্রত্যেকে বলো। দেখো এটা অনেকের কিভাবে করেছো, দেখো এটা দু রকম পদ্ধতি করা যায়। একটা তো নর্মাল, তোমরা যেটা শিখেছো এক্স ওয়াই ধরে করো, এক্স ওয়াই ধরলে কিন্তু সোজা হবে। দেখো এক্স ওয়াই ধরলে যাদের কোনো সমস্যাই হবে না, একটা অপশন টেস্ট হয়। দেখো পরীক্ষার সময় সবসময় বলছি দুটো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, একটা অপশন টেস্ট, একটা হচ্ছে নর্মাল যেটা ওয়ে। তা আমি অপশন টেস্ট দিয়ে করাবো না, কারণ অপশন টেস্ট সেটা তোমরা করে নেবে। দেখো এখানে বলেছে 2টি কলম, ধরলাম প্রতিটি কলমের দাম এক্স টাকা, তাই তো? যেমন ছোটবেলায় শিখেছো, তাহলে 2x প্লাস 3y সেটাকে দিচ্ছে কত? 64 টাকা 50 পয়সা। ক্লিয়ার? ভালো করে বুঝবে। নেক্সট কি বলেছে, এরূপ 3টি কলম মানে 3x প্লাস এবং 2টি পেন্সিল 2y ইজিক্যাল টু দিচ্ছে 93। ভালো করে প্রত্যেকে বোঝার চেষ্টা করো কি করছি। আচ্ছা, এখানে যদি আমরা সমীকরণটা সমান করতে যাই, তাহলে এটাকে কি দিয়ে গুণ করি আমরা? প্রত্যেকে জানো, এটাকে যদি 3 দিয়ে গুণ করে দাও এবং এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, সেম হয়ে যাবে, তাই না? তাহলে সেখান থেকে আবার লিখছি, প্রথমটা সমান লিখছি। দেখো প্রথমটা সমান লিখছি কি, দেখো প্রথমটা সমান লিখছি, তাহলে 6x প্লাস 9y, আর এখানে গুণ করে দাও, 3 5 15 5 হাতে থেকে 1, 3 4 12 13 3 হাতে থেকে 1, 3 6 18 19, তাহলে 193.5 এসছে প্রথমটাতে, এই প্রথমটা থেকে। এবং সেকেন্ডটা থেকে আসছে কি, 2 দিয়ে গুণ করো। এটা কিন্তু ইজি, অনেকে বলছো না এটাও ইজি, ফটাফট করবে। হ্যাঁ, পরীক্ষার সময় তো ফটাফট করতে হবে। তাহলে এখানে হচ্ছে 6 দুগুণে 12 2, কি হচ্ছে 3 দুগুণে 6, 186। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে এবার আমরা কি করি, আমরা সেই প্রসেস মনে আছে তোমাদের, কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না? একটা আউট করে দিতে হয়, কোনটা? যে কোনো একটাকে আউট করে দিলাম, এক্সটাকে আউট করলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত, 5y ইজিক্যাল টু আমাদের দেবে কত, 7.5। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ডের মানে 1.5। ক্লিয়ার? তাহলে আমরা ওয়াই মানে কি পেলাম বলো তো? ওয়াই মানে ধরেছিলাম পেন্সিল, তাহলে একটি পেন্সিলের মূল্য আমরা 1.5 টাকা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়ে গেল? বলে একটি পেন্সিলের মূল্য যদি 1.5 টাকা হয়, তাহলে এই সমীকরণে চলে এসো। হ্যাঁ, 3টি পেন্সিলের মূল্য কত কে বলতে পারবে? 3 ডেরা কত, 4.5। তাহলে এখান থেকে 4.5 হটিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি মানে দুটো পেন পেয়ে যাবে। হ্যাঁ, এই সমীকরণে টার্গেট করো, তাহলে দুটো পেনের দাম কত, 60 টাকা।
তাহলে একটা পেনের দাম কত? 30 টাকা। ক্লিয়ার করতে পারছি? এটাই আমার দরকার। এক্স এর ভ্যালু আমি বার করে নিলাম, ওয়াই এর ভ্যালু বার করে নিলাম। আবার দেখো ভালো করে, এখানে যদি ডের বসাও, 3 ডেরা 4.5, 4.5 আউট করে দাও এখান থেকে, তাহলে মানে 64.5 থেকে 4.5 বাদ দিলে 60 পেলাম। সেই 2x সমান 60, তাহলে x সমান 30। তাহলে একটি পেনের দাম আমার চেয়েছে, দেখো একটি কলম কত? 30 টাকা। আর 4টি পেন্সিলের দাম কত হবে? 4 ডেরা কত? 4 ডেরা 4 মানে 4 ডেরা 6, 30 আর 6 কত? 36। বুঝতে পারছি? এভাবে করতে পারো বা অপশন টেস্ট করে করতে পারো। কি বললাম? একটি পেন 30 টাকা, লাস্ট লাইনটা খেয়াল করো, একটি কলম 30 টাকা। আর 4টি পেন্সিল কত হবে? 4 ডেরা 6, হ্যাঁ না? তাহলে 30 এবং 6 হয়ে গেল আমার 36। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একদম ভেঙে বোঝাল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট, হ্যাঁ, এটা ছিল তোমাদের পার্সেন্টেজ থেকে তোমাদের খুব সুন্দর একটি প্রশ্ন, প্রত্যেকেই আশা করি ঠিক করতে পেরেছো। ঠিক আছে, পরীক্ষায় তোমরা ম্যাথ জিআই থেকে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করবে, কারণ দেখো জিকে সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় গুলিয়ে যায় বা হয় না, ভুলভাল হয়ে যায়, সেগুলো তোমরা দেবে না। কিন্তু ম্যাথ জিআই যদি সঠিক তুমি অ্যাপ্রোচ করে আসো বা সঠিক মানে ঠিকঠাক করে আসো, নাম্বার কিন্তু পাবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, ওকে। তো এইভাবে তোমরা প্রত্যেকে মক টেস্ট দেবে, বেশি বেশি করে মক টেস্ট এখন তোমাদের কিন্তু দরকার। ঠিক আছে, দেখো এটা কিন্তু কিছুই নেই, যারা এখনো বুঝতে পারছো না কি আছে, 7.5 টাকা রিবেট পায়। রিবেট মানে কি? ছাড়, মানে 107.5 টাকা, 100 টাকায় 7.5 টাকা ছাড় দিচ্ছে। তাহলে একজন লোক সময় মতো বিল জমা দিয়েছে, ছাড় পাবে নিশ্চয়ই। কত টাকা ছাড় পেয়েছে? 16.5। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল? দেখো আমি একটু ঘুরিয়ে লিখছি, যখন ছাড় এত হয় বিলের পরিমাণ কত? 100 টাকা। ক্লিয়ার? ছাড় যখন 16.5, বিলের পরিমাণ কত? বুঝতে পারছি? এই তো ব্যাপার। ওকে, তাহলে এখান থেকে এই পয়েন্ট তুলে দিলাম, কারণ এক ঘর করে 2 ঘর আউট হয়ে গেল। দেখো এখানে 25 দিয়ে কাটো, এটা 25 দিয়ে কাটো। ওকে, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কত? 220। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক বিলের পরিমাণ। দেখো ইজি ছিল, কিন্তু ইজি ছিল। যারা সঠিক অ্যান্সার করেছে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্নের দিকে এগো। 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। কোন আসল 3 বছরে 1375 টাকা এবং 5 বছরে 1625 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? শতকরা বার্ষিক সুদের হার কত? বলো। প্রত্যেকে শেষ অবধি থাকবে এবং প্রত্যেকে সেশনটাকে শেয়ার করে দাও, এবং অবশ্যই বলবে তোমরা ওভারঅল কত পাচ্ছ। এদিকে 20টা, ওইদিকে 15, 35। ঠিক আছে, দেখো এটাকে তোমাদের কি শিখেছিলাম ফরম্যাট? 5 বছরের সুদ প্লাস আসল 1625 টাকা বলে দিয়েছে, এবং 3 বছরের সুদ প্লাস আসল কত বলে দিয়েছে? 1375 টাকা। 1375 টাকা। তাহলে তোমাকে কি করতে হবে বলো? এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই কি আসবে বলো তো? কে বলতে পারবে? বিয়োগ করলে 2 বছরের কি পাবো? সুদ পাবো। কেন বলো তো? আসলটা সেম থাকে তো আসল কেটে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 বছরের সুদ কত পাচ্ছি? 250 টাকা। তাই তো? 2 বছরের সুদ যদি 250 টাকা হয়, এবং আমি বার করার চেষ্টা করব 3 বছর এর সুদ, কারণ প্রথম লাইনে দেখো 3 বছরের সুদ বলে দিয়েছে প্রথম লাইনে। 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ আমি কি পাবো বলো? এখান থেকে দেখো 125 করে তোমার সুদ হচ্ছে, তাহলে টোটাল 375 টাকা হবে 3 বছর। একদম এগুলো জলের মতো তোমাদের বুঝতে হবে। কি করলাম বলো তো? 3 বছরের সুদের আসল বলা আছে, তো এখান থেকে আমি 3 বছরের সুদ বার করে নিলাম 375 টাকা। কেন? আমি আসলটা বার করার চেষ্টা করবো। হ্যাঁ, 3 বছরের সুদ যদি 375 হয়, আচ্ছা এটা ক্লিয়ার তো? 2 বছরে 250 হলে 1 বছরে 125 টাকা, 3 বছরে 3 125, 375 আমি ডাইরেক্ট করলাম। তাহলে বলো তো 3 বছরের আসল কত? কে বলতে পারবে?
টোটাল ছিল কত 1375, সেখান থেকে 375 আউট করে দাও, তাহলে এখনো তোমাদের 1000 হবে, এটা আসল। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমার কি বার করতে হবে, 3 বছরে আসল পেয়ে গেলে, বা 3 বছর মানে আসল আর কি। আসল তো সব সময় সেম থাকে, 1 বছরের যা, 2 বছরের যা, 3 বছরের তাই। চেঞ্জ হয় কি সুদ, সুদটা বাড়তে বাড়তে তোমার টাকার পরিমাণটা বাড়ে, তাই না? তাহলে দেখো আসল 1000 টাকা পেলাম, তাহলে সুদের হার কত বলো? ফরম্যাট মনে আছে, আর ইজ ইকাল টু, মানে এই যে 100 ইন্টু আই, এবং ঠিক আছে, প্রত্যেকে দেখো দেখো 125 না, তোমাদের নিচে একটা শূন্য আছে, মানে 12.5 মানেই কিন্তু তোমাদের 12.5%। কি করলাম, ফরম্যাট করলাম, পি ইজ আর ইজ ইকাল টু আই ইন্টু 100 বাই পিটি, বা পিটিআর বাই 100 ইজ ইকাল টু আই। সেখান থেকে তোমাদের আর এর ভ্যালুটা বার করলাম 12.5%। প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, অপশন বি তে গেল সঠিক আনসার। দেখো এভাবে কিন্তু করবে, আসলটা বার করব, আসল পেয়ে গেলাম, সময় জানি, 3 বছর সময় জানি, সুদটা বার করলাম 375, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের হবে 12.5%, 12.5%। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট দেখো কি আছে প্রশ্ন, কি আছে 7 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দেখো কি বলেছে, যে লিটারে 10 টাকা হিসাবে 12 লিটার দুধের সঙ্গে কি পরিমাণে জল মেশালে দুধের দাম প্রতি লিটার 8 টাকা হবে। 10 টাকা লিটার দুধ কিনে 8 টাকা লিটার বিক্রি করছে, বুঝতে পারছো? তার মানে জল মিশিয়েছে, তাই না? চলো প্রত্যেকে ক্লিয়ার? তাহলে দেখো সেই জলের পরিমাণ বার করতে বলেছে, তাই তো? কত পরিমাণ জল মেশালে, তাহলে ক্লিয়ার বুঝতে হবে 10 টাকা হিসাবে 12 লিটার দুধ দাম কত হচ্ছে তোমার 120, তাই তো? 120 টাকার তোমার টোটাল মিশ্রণ, ঠিক আছে? কিন্তু দেখো, কিন্তু কত লিটার দুধ মেশালে দুধের দাম কমে আর মানে হচ্ছে কত 8 টাকা, ঠিক আছে? তাহলে দেখো এই 8 টাকা দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে টোটাল লিটার পেয়ে যাব কত, 15 লিটার। ক্লিয়ার বুঝতে হবে, মানে একটু বোঝার ব্যাপার আছে, কিছু নেই, নিশ্চয়ই জল মিশিয়েছে যার ফলে দামটা কমে গেছে। তাহলে 8 টাকা লিটার মানে 8 দিয়ে ভাগ করলে টোটাল আমাদের 15 লিটার আসছে এটা দুধ। তাহলে দেখো দুধ কিনেছিল কত লিটার, 12 লিটার। তাহলে জল নিশ্চয়ই মিশিয়েছে কতটা, জল মিশিয়েছে এই 15 থেকে যে 12 লিটার ছিল বাদ দিয়ে দাও 3 লিটার। চলো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো চলো অপশন এ তে বসে আছে সঠিক আনসার। হ্যাঁ, এটা ইজি ছিল, প্রত্যেকে বুঝতে পেরেছে, কনসেপ্ট ক্লিয়ার লাগবে, আর কিছু না, ঠিক আছে? নেক্সট দেখো টাকা পয়সার অঙ্ক, মানে তোমাদের ওই যে কে কত টাকা পাবে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। দেখো রামের টাকা শ্যামের টাকার 3 গুণ, রামের টাকা শ্যামের টাকার 3 গুণ, যদি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি, তাহলে রামের কাছে কত টাকা আছে? ওকে, 4 টাকা 80 পয়সা, 5 টাকা 40 পয়সা, 9 টাকা 50 পয়সা, নাকি 10 টাকা 40 পয়সা? প্রত্যেকে বলো, এ বি সি না ডি? ঠিক আছে, তো দেখো একটু কিছুই নেই এর ভিতরে, রামের টাকা শ্যামের টাকার দ্বিগুণ। এখানে যদি রাম ধরো, এখানে শ্যাম ধরো, শ্যামের যদি 1 টাকা থাকে, রামের থাকবে 3 টাকা। ক্লিয়ার? এদের মধ্যে যে ডিফারেন্স কত, 2 ইউনিট, সেই 2 ইউনিট সমান বলে দিয়েছে কত, 3 টাকা। 3 টাকা মানে 3.6 টাকা, তাই তো? এটা বলে দিয়েছে। ওকে,
এবার দেখো, তাহলে বলেছে তোমার কাছে রামের কাছে কত টাকা আছে বলো। রাম মানে কোনটা? রাম মানে হচ্ছে 3 টাকা আছে, বলো 3 ইউনিট টাকা আছে। 2 ইউনিট যদি এত হয় তাহলে 1 ইউনিট কত প্রত্যেকে বুঝতে পারছো, 1.8 হবে, হাফ করে দাও। তাহলে 3 ইউনিট মানে কত? 3 8 54 মানে 5.4। মানে রামের কাছে টাকা আছে কত? রামের কাছে টাকা আছে 5 টাকা 40 পয়সা। ঠিক আছে, এটা হবে সঠিক আনসার। ওকে, যদি বলতো শ্যামের কাছে কত টাকা আছে তখন কি করতে? শ্যামের কাছে কত টাকা আছে? হ্যাঁ, শ্যাম মানে তো 1, শ্যামবাবু 1 টাকা নিয়ে বসে আছে, মানে 1.8। বোঝা গেল? 1 টাকা 80 পয়সা। চলো, আশা করি ক্লিয়ার। আজকে সঠিক আনসার তোমাদের হলো অপশন বি। নেক্সট, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। জলদি দেখো, তিনটি সংখ্যার যোগফল 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 বলেছে এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 বলেছে। তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত প্রত্যেকে বলো। ঠিক আছে, দেখো তিনটি সংখ্যা যেহেতু আমরা এবিসি ধরে নেবো, H2B/C, তাই না? H2B/C মানে কি বলেছে? প্রথম বলেছে 2:3 এবং পরে বলেছে কত? দ্বিতীয় তৃতীয় মানে 5:3। তাহলে এখানে দেখো, যদি আমরা গুণ করে দিই 10 15 এবং 9, তাই তো? এটা এসছে প্রত্যেকের। দেখো তাহলে টোটাল আমাদের কত যাচ্ছে বলো তো? 24 আর 10 34। কত? এই 34 আমাদের বলে দিয়েছে কত? 136, তাই তো? তাহলে দেখো এখানে কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে, তাই না? আমার বার করতে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের এখানে কত? 15, তাই না? তাহলে 15 বার করো কত? 15 4 গুণ করে দাও, 4 15। ক্লিয়ার প্রত্যেকে? এভাবে করব। টোটাল সাম বলেছে কত? যোগফল, এই অনুপাতের যোগফল করে নিলাম 34। 34 যদি 136 এ যায় তাহলে 15 যাবে 60। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট 10 নম্বর প্রশ্ন মিশ্রণ থেকে তোমরা দিয়েছি, প্রত্যেকে বলো কতটা। প্রত্যেকে বলো অপশন এ, অপশন বি, অপশন সি না অপশন ডি হবে। তো যারা পরীক্ষা দিয়েছো খুব ভালো, যারা পরীক্ষা দাওনি তাদেরকে আবার বলবো, তোমরা অ্যানালাইসিস ক্লাসে যারা আছো তোমরা প্রত্যেকে দেখো প্রথম থেকে শেষ অবধি, এবং তোমরা চেষ্টা করবে নেক্সট আমরা যখন মক টেস্টের আয়োজন করবো প্রতিটি মক টেস্ট তোমরা গুরুত্ব সহকারে দেবে। ঠিক আছে? হ্যাঁ, কারণ তোমাদের প্রিপারেশন অনেক অনেক ভালো হবে, এটা আশা করতে পারো। ওভারঅল তোমরা পরীক্ষা কেমন দিয়েছো প্রত্যেকে জানাবে। বলো, প্রতি কিগ্রা 100 টাকা দরে খাঁটি ঘিয়ের সঙ্গে প্রতি কিগ্রা 50 টাকা দরে বনস্পতি ঘি মিশিয়ে মিশ্রণটি প্রতি কিগ্রা 96 টাকা দরে, এটা প্রতি কিগ্রা হবে, ঠিক আছে? প্রতি কিগ্রা 96 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হলো। ঠিক আছে, তাহলে মিশ্রণটি কি অনুপাতে মেশানো হয়েছিল? ওকে, এটা বুঝতেই পারছো, এটা হবে তোমাদের প্রতি কিগ্রা। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, অ্যালিগেশন করলেই তোমাদের মিটে যাবে। কি বলেছে বলতো? এখান থেকে তোমাকে বলেছে যে প্রতি কিগ্রা 100 টাকা খাঁটি ঘি কিনেছে, এই যে খাঁটি ঘি 100 টাকা এবং প্রতি কিগ্রা 50 টাকা বনস্পতি ঘি কিনেছে। ঠিক আছে, এবার কি বলেছে? প্রতি কিগ্রা 96 টাকা দরে বিক্রি করেছে। কত? 96 টাকা দরে বিক্রি করেছে। ওকে, দেখো এই 96 টাকা দরে বিক্রি করেও 20% লাভ করেছে, তাহলে 96 ইন্টু দামটা কত ছিল সেটা বার করে নেবো, তাই না? এখান থেকে 8 বরং 96, 80 টাকা ছিল মিশ্রণটির প্রকৃত দাম। ঠিক আছে, মেশানোর পরে যে দামটা এসেছিল সেটা 80 টাকা। এই 80 টাকার উপর 20% লাভে গেছে 96, তাহলে 96 করলে হবে না, আমাদের 80 টাকা নিতে হবে। ইয়েস, 80 টাকা নিয়ে নিলাম। এবারে তোমরা অ্যালিগেশন করে দাও।
তাহলে এদিকে দেখো কত 20, এদিকে দেখো 30, ব্যাস হয়ে গেল। তাহলে 3:2 অনুপাতে মিশিয়েছিল। ঠিক আছে, সেই মিশ্রণটি কত 3:2 অনুপাতে মিশিয়েছিল। একদম কনসেপ্ট ক্লিয়ার আছে প্রত্যেকে। দেখো এখান থেকে জাস্ট এটা বার করে নিতে হবে 80। হ্যাঁ, 80টা বার করে নিলেই তোমার অনুপাতটা তুমি বলে দিতে পারবে যে 3:2 অনুপাতে মিশিয়েছিল। ক্লিয়ার আছে প্রত্যেকে? চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলক পিটিয়ে 0.2 সেমি ব্যাস বিশিষ্ট একটি তার তৈরি করা হলো। তারটির দৈর্ঘ্য কত হবে? বলো, 9, 12, 16 নাকি কোনোটিই নয়? আমি বলবো এই টাইপের প্রশ্নগুলো যারা করতে পারবে তারা অ্যান্সারটা দিতে পারবে, আর ভুল করে মারলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? সঠিক যারা করবে তারাই কিন্তু অ্যান্সারটা দিতে পারবে আলটিমেট। হ্যাঁ দেখো, যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যারা বুঝতে পারোনি, এখানে আছে একটি গোলক। আচ্ছা, গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে 3 এর কিউব, মানে 3 × 3 × 3। ঠিক আছে, এটা হচ্ছে গোলক। সেই গোলককে মানে পিটিয়ে 0.2, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে প্রত্যেকে বলো? ব্যাসার্ধ কত হবে? 0.1, হাফ করে দেবো, তাই না? ব্যাসের হাফ হবে ব্যাসার্ধ। তাহলে আমাদের হয়ে যাবে কি, আমরা সেটা হবে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 0.1 আর এইচ এর ভ্যালু আমরা জানি না। আচ্ছা, তার মানে কি বলতো? এই তার মানে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল, একটা এই যে পাতলা তার হলেও তার একটা থাকবে, তো বুঝতে পারছো, লেন্থ থাকবে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তাহলে মানে চোঙ আকৃতি। তাহলে এই লেন্থ হচ্ছে আমাদের এখানে এইচ, দৈর্ঘ্য এখানে হবে এইচ ধরবো আর কি, এলও ধরা যায়। তাহলে দেখো এই এইচ এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে এদিক থেকে দুই দিক থেকে পাই আউট করে দাও, দুই দিক থেকে তুমি পাই আউট করে দাও, এই যে পাই এই যে পাই আউট করে দাও। তাহলে এইচ এর ভ্যালু তোমাকে বার করতে হবে। দেখো এই 3 আউট করো, তাহলে অ্যাকচুয়ালি কি থাকছে? 9 আর 4 36, তাই তো? তাহলে এদিকে থাকছে 36 লিখছি, আর এদিকে দেখো তো 0.1 মানে কি বলতো? 0.1 মানে কিন্তু এদিকে এসে 100 গুণ হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? 0.1 মানে 1/10, তাহলে 1/100 এদিকে ছিল, এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে? 1/100 দিয়ে গুণ হবে। তাহলে বলতো 3600 এখানে অপশানে আছে না, তাহলে 3600 অ্যাকচুয়ালি কি বলতো? সেন্টিমিটারে আছে, তাই না? তাহলে আমাদের 36 মিটারে যাবে সঠিক আনসার। অপশানে নেই, তাহলে কোনোটিই নয়। বুঝতে পারছি? সেই তারের দৈর্ঘ্য হবে 36 মিটার। বলো কারা কারা বুঝতে পারছো না? আর এদিকে গোলক তো কিছুই নেই, গোলকের সমায়তন এই তারটির আয়তন। ক্লিয়ার? চলো তাহলে এখানে 36 সঠিক আনসার হয়েছে, কোনোটি নয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দাও। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষা মানে ক্লাসে পেয়েছো, কিন্তু যারা রেগুলার ক্লাস করেছো তারা কিন্তু অনেকটা হেল্প পাবে এখান থেকে। কিন্তু প্রতিটি অপশন কিন্তু চেঞ্জ আছে বা প্রশ্ন একটু ঘোরানো আছে, ঠিক আছে? sin 3a = cos a - 10 ডিগ্রি। ওকে, যদি হয় তাহলে 3a একটি সূক্ষ্মকোণ, 3a একটি সূক্ষ্মকোণ এবং তোমাকে মান বার করতে বলেছে 2 এর ভ্যালু। বলো প্রত্যেকে সঠিক আনসার দাও। ঠিক আছে, তো প্রত্যেকে মিলিয়ে নাও যারা ক্লাসে জয়েন করেছো। চলো ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তোমাদের পরীক্ষা আশা করি। তো sin 3a = তোমার বলে দিয়েছে cos a - 10 ডিগ্রি। আচ্ছা, আমি জানি তোমরা প্রত্যেকে ঠিকঠাক আনসার দিয়েছো, কিন্তু একটু যদি ভুল করো, এখানে অনেকে তাড়াহুড়ো করতে কোন ভুলটা করে আমি দেখিয়ে দেবো এক্ষুনি তোমাদের। দেখো sin 3a তো আছেই, সমস্যা নেই, এখান থেকে চেঞ্জ করে নাও, এই cosটাকে sin দিয়ে চেঞ্জ করো, মানে sin 90 - থিটা, মানে 90 এখানে 100 হয়ে গেল, তাই তো? একেবারে করছি, একবার লিখে দেখিয়ে দেবো। 90 - থিটা যখন করবে না, এই জিনিসটা কি হবে? sin, এই যে এটা 100 করে দেবে, 100, আর এটা হয়ে যাবে a, দুই দিক থেকে sin উড়িয়ে দাও, তাহলে 4a = তোমার কি দেবে? 4a = 100 দিয়ে দিল, তাহলে এর ভ্যালু কি দেবে? 25। এই এখানে কিন্তু অনেকে আনসার করে দেয়,
এ যখন 25 এসছে দুম করে অনেকে 25 এ মেরে দেবে। হ্যাঁ, এটাই কিন্তু তোমাদের ভুল হয়। প্রশ্ন কিন্তু তোমার আছে 2 এর ভ্যালু কি আছে, 2 এর ভ্যালু আছে, তাহলে 50 দোকানে 25 দোকানে 50। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, তাহলে সঠিক আনসার কিন্তু তোমাদের অপশন সি তে যাবে। ওকে, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন ছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। তার আগে দেখে নাও আনএকাডেমিতে প্রত্যেকে যুক্ত হবে। এখানে তোমরা কিন্তু ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইনের এক্সাম প্রিপারেশন নিতে পারবে তোমরা। ওকে, আপকামিং যে তোমাদের ব্যাচ আসতে চলেছে সেটা তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে। তোমাদের প্র্যাকটিস ব্যাচ অন ডাব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড, ঠিক আছে। এখানে তোমাদের জিকে আলামিন স্যার আছেন, আমি তোমাদের ইমতিয়াজ স্যার ম্যাথ অ্যান্ড রিজনিং, মিজান স্যার তোমাদের জন্য ইংলিশ, আরও জেনারেল স্টাডিজ, বায়োলজি, জেনারেল সায়েন্সের উপর তোমাদের এক্সপার্টরা আছেন। প্রত্যেকেই এই ব্যাচে যুক্ত হয়ে তোমার প্রিপারেশনকে আরও মজবুত করবে। ওকে, তো আরেকটা ব্যাচ, এটাও প্র্যাকটিস ব্যাচ, এটা তোমরা দেখতে পারো। চলো, তো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো, ঠিক আছে। চলো প্রত্যেকে সেশনটাকে আরেকটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকে। 13 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, ঠিক আছে। ওকে, খুব ভালো হচ্ছে। দেখো যারা পরীক্ষা দিচ্ছ তারা তো পেরেছই, এবং যারা রেগুলার প্র্যাকটিস করো বা রেগুলার ক্লাসগুলো ফলো করো তারা কিন্তু উপকৃত হবে। এটা কিন্তু বাধা, ঠিক আছে। এটা কিন্তু কনফার্ম যে ম্যাথ যে তোমরা রেগুলার যদি করো তোমরা পরীক্ষায় কমন পাবে বা ওই টাইপসের তোমরা পাবে, তাই না? হ্যাঁ, এই জন্য এই মক টেস্টটা তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারাই কিন্তু হেল্প পাবে। চলো, তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 8, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে কিন্তু 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়? ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে তোমরা কি করবে? প্রথম ক্ষেত্রে তোমাদের করণীয় কাজ কি? 5, 6, 8, 9, 12 দিয়ে তোমরা এলসিএম করবে। দেখো 5, 6, 8, 9, 12। দেখো এটা কিন্তু তোমাদের প্রত্যেকে এলসিএম করেছো, বলো 360 এসছে এলসিএম, 360 এসছে প্রত্যেকের এলসিএম 360। দেখো এখানে এবারে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাহলে এখান থেকে তোমরা যদি 1 যুক্ত করে দাও তাহলে কিন্তু তোমাদের 361 হবেই, অসুবিধা নেই। কিন্তু সেটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা কিন্তু করা যাবে না। তোমরা জানো যে এলসিএম অনেকে কিন্তু এটা করে দেবে, 361 করে দেবে, আনসার হবে না। দেখতে হবে 13 দ্বারা বিভাজ্য হতে হবে একমাত্র এর সঙ্গে যদি আমি 10 গুণ করে দিই, 10 গুণ করে দিই আমাদের আসবে কত? 3600। এখানে তুমি 1 যুক্ত করে দাও তাহলে 3601, এটা হচ্ছে তোমার 13 দ্বারা ডিভিজিবল, 13 দ্বারা ডিভিজিবল। তাহলে অবশ্যই অপশন ডি দিস ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, এটা ডিভিজিবল বাই 13। ওকে, বুঝতে হবে যে এলসিএম করার পর তোমাকে কিন্তু 13 দ্বারা বিভাজ্য এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, অপশন ডি দিস ইজ দ্য রাইট আনসার। চলো 14 প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। 14 নম্বর প্রশ্ন চলে এসেছি। দেখো খুব ভালো একটি প্রশ্ন কিন্তু, টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রত্যেকে দেখো এ এবং বি কি করছে, একটি কাজ 30 দিনে করছে, 11 দিন পর বি চলে গেল, 11 দিন পর বি চলে গেল। তাহলে এ একা বাকি কাজটি 57 দিনে শেষ করলো, কত দিনে? 57 ডেজ। তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে? ক্লিয়ার হলো? চলো দেখো এটা হ্যাঁ কিভাবে করবে, একটা তো নিয়ম আছে তোমাদের সেই অংশ ধরে, আমি ওটা করি না কোনোদিন, তোমরা জানো। আমি এখানে এলসিএম মেথড তোমাদের করে দেবো, এলসিএম মেথড ধরে তোমরা করবে। আচ্ছা কি বলেছে, এ এবং বি একত্রে যখন কাজটি করছে কতদিন লাগছে? 30 দিনে, কোনো সমস্যা নেই। ধরো টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট, কি বললাম? টোটাল কাজ 30 ইউনিট, ঠিক আছে। তাহলে বলো তো এ একদিনে 11 দিন করেছে, 11 দিন কাজ করেছে, বি চলে গেল,
তাই না? তাহলে 11 দিন কাজ করেছে বি, তাহলে বি চলে গেলে বাকি কত পড়ে আছে? 19 ইউনিট কাজ। ভালো করে বুঝতে হবে যে বি তো 11 দিন করে দিয়েছে, একত্রে 30 দিন কাজ করে, কিন্তু বি করেছে 11 দিন করে চলে গেছে, তাহলে বাকি কাজ পড়ে আছে 19, সেই 19 করতে হবে এ কে, তাই না? কারণ বি করে গেছে কতদিন? 11 দিন করে চলে গেছে, বি আউট হয়ে গেছে, বি কে আমি বাদ দিলাম। তাহলে এ এই 19 ইউনিট কাজ করেছে কত দিনে? 57 দিনে। বাকি কাজ এ করেছে, তাহলে দেখো কত, তাহলে বলো এ যদি 19 দিনে মানে 3 গুণ করে সময় লাগছে, তাই না? তাহলে এর পুরো কাজটা করতে সময় লাগবে কত বলো? এ প্রশ্নটা কি আছে? বি একা কাজটি কত দিনে করে? আচ্ছা আমরা এতে যাব আগে। আচ্ছা বলো তো এ একা কত দিনে কাজ করেছে? এর পুরো কাজটি করতে কতদিন সময় লাগবে? 3 গুণ সময় লাগবে, তাহলে এর লাগবে 90 দিন। ভালো করে বুঝে নাও, এর লাগছে 90 দিন, ঠিক আছে? এবং দেখো আমরা জানি এ প্লাস বি করছে 30 দিনে, এবং এ যদি 90 দিনে করে, হ্যাঁ, এ প্লাস বি মিলে 30 দিনে করছে, এ একা করছে 90 দিনে, তাহলে বি একা করবে কত দিনে? ফরম্যাট মনে পড়ছে তোমাদের? এই যে এই দুটো গুণ করব, নিচে এই দুটো বিয়োগ করব, এই দুটোর গুণ হবে এবং এই দুটোর বিয়োগ হবে নিচে। মনে থাকবে? ফরম্যাট প্রত্যেকে মনে রাখবে, যখন একত্রে বলবে এবং একজনকে বার করতে বলবে এ বি বাই যেটা বড় তার থেকে বাদ দেবে বি মাইনাস এ। ক্লিয়ার করতে পারছি? চলো তাহলে এখান থেকে তোমাদের কি দিচ্ছে? 45 ডেজ। কত? 45 ডেজ। বলো, আমি টোটাল কাজটা ধরলাম 30 ইউনিট, তাহলে এ প্লাস বি 30 দিনে 30 ইউনিট কাজ করছে, তাহলে বি 11 দিন কাজ করে চলে গেছে, বাকি 19 ইউনিট কাজ 57 দিনে করেছে এ, তাহলে এর রেশিও কত? 3 দিন করে এফিসিয়েন্সি, তাহলে এই পুরো কাজটি করতে 3 গুণ সময় লাগবে, মানে 90 দিন লাগবে এর, তাই না? তাহলে যে কাজটি এর লাগছে 90 দিন এবং এ প্লাস বি মিলে করছে 30 দিনে, বি করবে 45 দিনে। একদম ক্লিয়ার করে না প্রত্যেকে? এলসিএম দিয়ে করে দিলাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ অন্য নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই, সঠিক আনসার এলেই হবে। অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো তো 15 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও জলদি। 15 নম্বর প্রশ্নের দিকে আমরা এগোলাম, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি, বলো। হ্যাঁ প্রথম দিকে একটু সোজাসুজি ছিল, পরে কিন্তু প্রশ্নগুলো মডারেট আছে, একদম মডারেট, পরীক্ষা উপযুক্ত। দেখো 42টি কমলা লেবু কয়েকজন বালক বালিকার মধ্যে এমন ভাগে ভাগ করা হলো, প্রত্যেক বালক 3টি করে লেবু এবং প্রত্যেক বালিকা 6টি করে লেবু পায়। যদি প্রত্যেক বালক 6টি করে এবং প্রত্যেক বালিকা 3টি করে লেবু পেত, তাহলে আরো 6টি লেবুর প্রয়োজন হতো। তাহলে মোট বালিকার সংখ্যা কত? বলো প্রত্যেকে, মোট বালিকার সংখ্যা কত? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তোমরা অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট দিয়ে হবে এটা, বা নর্মাল মেথড যেটা আমি বলেছি সেটা দিয়ে করতে পারো। দেখো কি বলেছে, 42টি কমলা লেবু, কয়েকজন বালক, ধরলাম একজন বালক, কতজন? তাহলে প্রত্যেক বালক 3টি করে, তাই তো? তাহলে 3x হবে এখানে, আর প্রত্যেক বালিকা 6টি করে, মানে 6y, এটা মিলে কত? 42টি। হ্যাঁ টোটাল 42টি। এবং কি বলেছে পরে, যে যদি প্রত্যেক বালক 6টি করে, তাহলে প্রত্যেক বালক মানে 6x এবং প্রত্যেক বালিকা 3টি করে মানে 3y, তাহলে কিন্তু আরো 6টি লেবু বেশি প্রয়োজন হতো। তাহলে 42 আর 6 কত? 48। ক্লিয়ার করতে পারছি? ব্যাস, এই দুটো সমীকরণ থেকে আউট করে দাও। কি আউট করবে? দেখো এখানে যদি সমান করতে যাই, তাহলে এই সমীকরণকে আমরা কি 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই সমীকরণকে এখানে নিচে লিখছি যে 6x প্লাস 12y ইজ ইকাল টু তোমার 42 দুগুণে 84। হ্যাঁ, মানে এটা থেকে এটা বিয়োগ করো। এবার দেখো যদি বিয়োগ করি, মানে বড়টা থেকে ছোট, বুঝতে পারছো? এটা আউট হয়ে গেল, মানে 12 থেকে 3 বাদ দাও মানে 9, ঠিক আছে? আর এখানে দেখো 84 থেকে তুমি 48 বাদ দাও 6 36,
তাহলে ওয়াই এর ভ্যালু কত 4, ব্যাস হয়ে গেল। আমরা কি ধরেছিলাম, বালিকা ওয়াই ধরেছিলাম, তাই না, ওয়াই ধরেছিলাম বালিকা, ব্যাস এটা তো ইজি। ঠিক আছে, এক্সটাকে আউট করে দিলাম, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা ধরেছিলাম কি মোট বালিকা সংখ্যা ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কত দিল, ক্লিয়ার করতে পারছি। দেখো এটা কি ইজি আছে, এটা করলে হবে, বা অপশন টেস্ট করে করতে পারো তোমরা। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাও। দেখো 16 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি। একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত বলো প্রত্যেকে। ক্ষতি হচ্ছে, হ্যাঁ যখন ক্ষতি হচ্ছে তোমার কিন্তু বুঝতে হবে ক্রয় মূল্য বেশি ছিল বিক্রয় মূল্য কম ছিল। ইয়েস, তা ভুল কেউ করবে না। একটা আছে সি এবং ডি তে অনেকে টার্গেট করছো, কিন্তু সি এবং ডি এর মধ্যে দুটোই কিন্তু সেম টাইপের আছে, 8:7 এবং 7:8, 8:7 7:8। তাহলে এদের মধ্যে বুঝতে হবে ক্রয় মূল্য বেশি, তাহলে যদি বুঝতে পারো তাহলে কিন্তু দেখে আনসার, ক্রয় মূল্য বেশি মানে 8:7 হবে। যারা এখনো বুঝতে পারছো না চলে এসো। কি আছে 12.5%, বলেছিলাম 12.5% মানেই তোমার মাথায় আসবে 1/8, কত আসবে 1/8, 1/8 মানে কি কে বলতে পারবে? 8 যদি সিপি হয়, নিচে সিপি হবে, নিচে সবসময় সিপি, তাহলে এসপি কত হবে 1 কম, এসপি কত হবে 1 কম 7। কেনা দাম 8 টাকা হলে বিক্রি দাম 7 টাকা। ওকে, তাহলে সিপি ইস টু এসপি কি হবে 8:7। ক্রয় মূল্য আগে বলেছি। যদি বলতো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, যদি বলতো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত, তাহলে হতো 7:8 তখন হতো। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। দেখো একটি ট্রেন 1.5 ঘন্টায় 66 কিমি গেলে ট্রেনটির গতিবেগ কত? খুব ভালো একটি প্রশ্ন। প্রশ্নটা দেখো শর্ট কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের মিটার পার মিনিটে বলেছে, অনেকে আমরা জানি কিমি পার আওয়ার এবং মিটার পার সেকেন্ড, এটা দেখে দেখে আমরা অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু দেখো প্রতিটা প্রশ্ন কিন্তু আবারও বলি প্রিভিয়াস ইয়ার্স পিওয়াইকিউ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায়, মিসলেনিয়াস, তোমাদের ফরেস্ট, তোমাদের রেলওয়ে হতে পারে বা পুলিশ সার্ভিস, সব পরীক্ষা থেকে এরকম প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলো আমি কিন্তু কালেক্ট করে তোমাদের পিওয়াইকিউ হিসেবে মক টেস্টে রেখেছি। ক্লিয়ার করতে পারছি তো? প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রেনের গতিবেগ 1.5 ঘন্টা মানে কি জান বলো? 3/2, এই 3/2 ঘন্টায় সে এই বেগে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার দেখো তোমাকে করতে হবে কি 1 ঘন্টায় গতিবেগ বার করতে হবে। তাহলে 1 ঘন্টায় গতিবেগ প্রত্যেকে বার করতে পারবে, 66 গুণিতক এটা এই, তাই না, মানে এসছে কত 44। কিন্তু এটা তো আনসার হতে পারে না, তোমাকে যেতে হবে মিটার পার মিনিটে। আচ্ছা, মিটার পার মিনিট মানে কি? এখানে তুমি 1000 মিটার করে নাও আর ঘন্টাটাকে 60 মিনিট করে নাও। ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখো 0 যদি আউট করো বা একটু ছোট করে নাও, 3 দুগুণে 6 আর এখানে 22 দুগুণে 44, তাহলে তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 2200 ডিভাইডেড বাই 3। এটা হবে না, তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ফ্র্যাকশনে যাবে। 3 7 21, 1 0, 3 3 9, 1 0, 3 3 9, 1 মানে 1 এর 3। আচ্ছা দেখো তো কোথায় আছে 733 1/3, হ্যাঁ এখানেই তো বসে আছে, এই তো। ঠিক আছে, এটাই আনসার। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, এভাবে তোমরা করবে। মিটার পার মিনিটে আছে, মনে রাখবে এটা, মিটার পার মিনিট। ঘন্টাটাকে
60 দিয়ে করলাম এবং কিমিটাকে আমরা কি করলাম 1000 মিটার। ওকে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্নের দিকে যাও প্রত্যেকে এবং সঠিক আনসার দাও। 18 নম্বর প্রশ্নের দিকে এগো এবং সঠিক আনসার প্রত্যেকে দিয়ে দাও দেখি। যদি দেখো 2D রেখেছি, ত্রিকোণমিতি রেখেছি, ঠিক আছে, যেমন যেমন পরীক্ষা আসে তোমাদের পুরো সেই টাইপের কিন্তু প্যাটার্নটা হয়েছে। ওকে, জিআইটাও দেখতে থাকো, জিআইও নিশ্চয়ই ভালো হয়েছে তোমাদের প্রত্যেকের, ভুল কিন্তু কেউ করবে না। অপশনটা এমনভাবে দিয়েছি মানে একটু ফাস্ট করতে গেলে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স আছে। আচ্ছা এটা দেখো 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্র, বৃত্তের অন্তর্লিখিত আয়তক্ষেত্র মানে বুঝতে পারছো এরকম ভিতরে থাকবে আয়তক্ষেত্র, ভিতরে থাকবে আয়তক্ষেত্র, তাহলে এর অন্তর্লিখিত তোমার এটা বলে দিয়েছে যে ব্যাসার্ধ বলে দিয়েছে 2.5 যদি এটা হয় তাহলে ব্যাস কত হবে, পুরো বড়টা হবে 5, একটি বাহু বলেছে 4, বলো তো দেখি, এটা আমরা জানি কি সমকোণী ত্রিভুজ, 5 4 হলে এটা অবশ্যই 3 হবে। এবার প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বলেনি, বলেছে পরিসীমা। অনেকে কিন্তু ক্ষেত্রফল দেখে অভ্যস্ত, তাহলে 3 গুণ 4 তারা 12 করে দেবে, 12 কিন্তু আনসারে আছে। নো, করতে হবে কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, পরিসীমা বলেছি, তাহলে 2 গুণ কত আছে 4 3 7, 2 গুণ 7 মানে 14। দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরিসীমা বলেছে, কি বলেছে পরিসীমা, নট এরিয়া। ঠিক আছে, এই ভুলগুলো করবে না, খুব সাবধানে করবে। চলো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? চলো বলো, এটা ভালো প্রশ্ন। কাদের কাদের হয়েছে এ বি সি ডি, প্রত্যেকে বলো দেখি, এ বি সি না ডি? দেখো হ্যাঁ, ভুল কেউ করবে না, যাদের ভুল হয়েছে দেখে নাও যে কোথায় তোমাদের ভুল হলো। দেখো প্রথমে তো তোমাদের এটা করতে হবে 14 15 21 32 এবং 60, এদের এলসিএম নিতে হবে, কি নিতে হবে লসাগু, এই ভেঙে ভেঙে লসাগু নিতে হবে। তাহলে লসাগুটা একটু বড়ই হবে তোমাদের 3360। কাদের কাদের এসছে বলো, 3360 এলসিএম যারা সঠিক করেছিল তাদের কিন্তু এটা এসছে ইয়েস অর নো বলো। এবার দেখো এখান থেকে বলে দিয়েছি যে 11 বিয়োগ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে এটা আসবে, প্রশ্ন হচ্ছে এটা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করার পর 3360 আসবে, কারণ এই 3360 এগুলি দ্বারা বিভাজ্য, এলসিএম মানে কি প্রতিটা দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এর সঙ্গে 11 যোগ করলে সেই সংখ্যাটা ছিল 3371, তাই না? 3371 ছিল সেই সংখ্যাটি, তাই না? কারণ এর থেকে এটা বিয়োগ করলে এটা চলে আসে, বুঝতে পারছি? তাহলে অপশানে আছে 3371 নেই তো, 3381 আছে, 3349 আছে, তো এগুলো প্রত্যেকটা রং আছে, অপশন ডি গেল সঠিক আনসার এটা। ক্লিয়ার? চলো নেক্সট তোমাদের 20 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। পিতা পুত্র অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। বলো 20 প্রশ্ন চলে এসেছি, কতগুলো হলো? টাইমের ভিতরে করেছো তো, টাইম মেনটেন করতে হবে মেন ফ্যাক্ট। তুমি একটা অঙ্ক 5 মিনিট নিলে কিন্তু হবে না, অ্যানালিসিস করছি বলে একটু টাইম লাগছে। তুমি যখন সলভ করবে উইদিন 1 মিনিট, ম্যাথগুলো 1 মিনিট করে লাগবে আমি জানি, জিকেগুলো একটু কম সময় লাগে, ম্যাথ তোমার 1 মিনিটের ভিতরে তোমার করতে হবে, ম্যাক্সিমাম 1 মিনিট, কত 1 মিনিট। দেখো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা যদি তুমি যদি একটু ভাবো অনেক বড় হবে, হ্যাঁ একটু বড় হবে, কিন্তু তুমি যদি মেথড বা ট্রিক্স অ্যাপ্লাই করো শর্টকাট হবে। বলবো দেখো কি বলেছে, এ এবং বির বয়স অনুপাত 4:5, ঠিক আছে? 1 বছর পরে তাদের বয়সের গুণফল বলেছে, গুণফল 357, তাহলে 10 বছর পরে এর বয়স কত হবে? দেখো একটা ট্রিক্স আমি বলছি, দেখো
ধরলাম এর বর্তমান বয়স 16 বছর। কত ধরলাম? এ 16 বছর। দেখো সব 16, 26, 36 কোনোটি না, আমি ধরলাম 16 বছর। প্রথমটা ধরে আমি অপশন টেস্ট করছি, এই যে 16 বছর, তাহলে 16 বছর আছে এ, ঠিক আছে, এ হচ্ছে 16 বছর। কি বললাম? এ 16 বছর। আচ্ছা বলো তো, এ যদি 16 হয় এদের রেশিও কত? A:B কি বলেছে? 4:5। এ যদি 16 হয় মানে 4 গুণ বি কত হবে? 4 গুণ বি হবে 20। ইয়েস অর নো? বি কত হবে? 20। বুঝতে পারছি? অপশন টেস্ট কিভাবে করবে দেখে নাও। তাহলে 1 বছর পর বলেছে, 1 বছর পর মানে এখানে 16টা হয়ে যাবে কত? 17। 1 বছর পর অ্যাড করে দাও, এখানে 20টা হয়ে যাবে কত? 21। দেখো এই গুণফলটা কত বলো তো? বলো, কে বলতে পারবে? দেখো 21 7 357। দেখো মিলে গেছে। বোঝাতে পারলাম? অপশন টেস্ট কিভাবে হয় বুঝতে পেরেছো? এ হয় অপশন টেস্ট। আমি 16 ধরলাম, তাহলে 4 মানে 4 যদি 16তে যায় 5 20তে যাবে, তাহলে তাদের বর্তমান বয়স হচ্ছে একজনের 16 বছর এবং একজনের 20 বছর। মানে এর হচ্ছে 16 বছর আর বির হচ্ছে 20 বছর। আর একটা কন্ডিশন বলেছে 1 বছর পরে মানে 16 থেকে 17 করে দাও, 20 থেকে 21 করে দাও, তখন গুণফলটা 57 দিচ্ছে। 357 মিলে গেছে পুরো। তাহলে জানতে চেয়েছে কি এর বর্তমান বয়স কত, সরি এ 10 বছর পরে কত হবে। তাহলে এর বর্তমান বয়স তো 16, কিন্তু 10 বছর পরে অপশন যাবে কত? দেখো বুঝতে পেরেছো? মানে এই 16-র সঙ্গে আবার কি করতে হবে? 10 যোগ করে দাও, 26। প্রশ্নটা বুঝতে পেরেছো প্রত্যেকে? বর্তমান বয়স 16, কিন্তু 10 বছর পরে যাবে কোথায়? 26-এ। ক্লিয়ার করতে পারলাম? এটা হচ্ছে অপশন ট্রিক্স। ওকে, এটাই করবে তোমরা, তাড়াতাড়ি হবে না। নচেত তোমাকে করতে হবে কি বলতো? সে 4x আর 5x ধরতে হবে। 4x + 1 5x + 1, এই গুণটা করে দাও, 357 আসবে। সে একটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, অনেক বড় হবে, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করে তোমাকে গুণটুন করতে হবে, ঠিক আছে। সেখান থেকে x এর ভ্যালু বার করতে হবে। x এর ভ্যালু তোমার কত দেবে? 4ই দেবে। আমরা এখান থেকে ঝট করে x এর ভ্যালু 4 পেয়ে গেলাম, এই যে 4। এই 4 বার করতে গেলে তোমার অনেকটা মেহনত করতে হবে, এখান থেকে মিডল টার্ম করে বার করতে হবে। ক্লিয়ার? তারপরে এইগুলো করতে হবে। চলো, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। অপশন টেস্ট বুঝতে পেরেছো কিভাবে করলাম? এই ছিল আজকের 20টা প্রশ্ন। বলো কেমন হয়েছে প্রত্যেকে? বলো 20-তে 20 কজন? বলো 20-তে 20 কজন পেয়েছো? আসো কেউ একজন যে 20-তে 20 টাইমের ভিতরে। আচ্ছা চলো তাহলে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। তোমরা এভাবে পরীক্ষা দেবে, প্রত্যেকে পরীক্ষা দেবে, পরীক্ষা প্রস্তুতি তোমার আরো ভালো হবে। আপকামিং যে আমাদের মক টেস্টগুলো আসবে সেগুলোতে তোমরা অংশগ্রহণ করবে। চলো নেক্সট, এখানে শেষ নয়, আরো একটা তোমাদের পার্ট আছে, সেই পার্টে আমরা ঢুকবো। দেখো এবার আসছে আমাদের জিআই অ্যান্সার কি। কিসে আসছে আমরা? জিআই বা রিজনিং, যেটা আনসারকে একটা সেশনে করে দেবো। প্রত্যেকে একটু দেখো, মিলিয়ে নাও তোমরা, ওভারঅল তোমরা কত পেয়েছো সেটা কিন্তু বলে যাবে শেষে। 35-এ তোমাদের টোটাল 20 প্লাস, সেখানে 20 প্লাস 15, 35-এ তোমাদের কত হচ্ছে? ম্যাথ ছিল তোমাদের 20, যাও তো প্রত্যেকে, ম্যাথ 20 আর জিআই তোমাদের 15। এই 15 মানে 35-এ 35 কে পেয়েছো, ফুল মার্কস কে পেয়েছো সে আমাকে বলবে। তার জন্য কিন্তু একটা গিফট আছে আমার তরফ থেকে, ঠিক আছে। ফুল মার্কস যে 35 পেয়েছো সে বলবে শুধু। আচ্ছা তো নেক্সট চলো জিআই শুরু করে দিই। খুব সুন্দর একটি প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও জলদি। প্রত্যেকে শেয়ার করে দাও একটু। মক টেস্ট, একটা সুন্দর মক টেস্ট তোমরা দিয়েছো, অ্যানালিসিস ক্লাস হচ্ছে, বেশি করে শেয়ার করে দাও, একদম ফুল স্পিডে শেয়ার করো। দেখো কি আছে? ডিস্ট্রিবিউটর, কনজিউমার, সেলার, র ম্যাটেরিয়াল না প্রডিউসার। এটাকে তোমার সঠিক অর্ডার যদি সাজাতে তাহলে সঠিক কি হতো বলো? প্রত্যেকে বলো দেখি, প্রত্যেকে বলো। ভেরি গুড, ভেরি গুড, সঠিক আনসার আমি পেয়ে গেছি। চলো তো দেখো এখানেই তোমরা ঠিকঠাক ভাবে সাজাতে হবে। দেখো প্রথমেই কোনো কিছু র ম্যাটেরিয়াল লাগে, তাই না? র ম্যাটেরিয়াল কোথায় আছে? 4 নম্বর আছে র ম্যাটেরিয়াল। সেটাকে কি করে? র ম্যাটেরিয়াল প্রডিউসার,
সেখান থেকে কিছু একটা উৎপন্ন করে, তাই তো, প্রডিউসার। তারপরে দেখো 4 5 হয়ে গেল। দেখো যদি অপশন দেখো তো এখানে বসে আছে, আর কিছু করতে হয় না, তাও আমি করে দিচ্ছি। প্রডিউসার থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তোমার সেলার, তারপর সেলারের থেকে যাবে কোথায়, কনজিউমার। ঠিক আছে, 4 5 1 3 2, দিস ইজ কারেক্ট অর্ডার, দিস ইজ কারেক্ট অর্ডার। ক্লিয়ার প্রত্যেকে? অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো এভাবে পরীক্ষা আসে এগুলো তোমাদের। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট বিউটিফুল একটি প্রশ্ন, ঠিক আছে, খুব সুন্দর একটি প্রশ্ন, দেখতে ছোট কিন্তু হ্যাঁ না জানলে পারবে না। ডেলি এই শব্দটিকে কত রকম ভাবে গঠন করা যায়, কত রকম ভাবে গঠন করা যায়, 120 100 নাকি 5 নাকি নান, বলো প্রত্যেকে। প্রত্যেকে বলো দেখি জলদি। তো যারাই মক টেস্টে অংশগ্রহণ করেছো, ওভারঅল তোমাদের জিআই জিকে, স্যার বলছিল জিকে নাকি খুব সুন্দর প্রশ্ন তোমাদের হয়েছে, তো সেভাবেই দেখো ইংলিশটাও তোমরা মিলিয়ে নেবে। এবার ওভারঅল তোমরা এক জায়গায় করে দেখবে আউট অফ 85 কারা 50 প্লাস পাচ্ছ, কারা 60 প্লাস পাচ্ছ, হ্যাঁ কারা 70 প্লাস পাচ্ছ, কারা 85 এ 85 পাচ্ছ প্রত্যেকে, ঠিক আছে, সেগুলো আমাদের দেখার। ঠিক আছে, চলো তো ডেইলি শব্দটিকে কত রকম ভাবে গঠন করা যায়, এটা জাস্ট একটা ট্রিক্স মনে রাখবে। যতগুলি শব্দ, কতগুলি 1 2 3 4 5, এই 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে জানো, এই ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে, প্রত্যেকে দেখো ভয় পেও না, এটাকে এত রকম ভাবে সাজানো যায়, আমি বুঝিয়ে দিচ্ছি। 5 ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে 5 4 3 2 1, মানে যেখান থেকে শুরু হবে তার পিছন থেকে ভাঙতে ভাঙতে একে যাবে। কোথায় যাবে? একে যাবে। যদি বলতো 6 ফ্যাক্টোরিয়াল, যদি বলতো, আমি ধরো বললাম SUMMER, বা ফার্মার, এই শব্দটাকে কতভাবে সাজানো যাবে, কারণ 6টা আছে তো, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল তোমার হতো তখন, এটা হবে না, এটাকে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা মনে রাখবে। যদি 6 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে তোমাকে 6 থেকে শুরু হবে, 6 5, এই ভাঙতে ভাঙতে কোথায় যাবে বলো তো, একে গিয়ে ঠেকবে, ব্যাস এটা হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ ফ্যাক্টোরিয়ালের এটা হচ্ছে অর্থ। এখানে দেখো তো গুণটা কত এসছে, 20 60 120, কত এসছে 120। ক্লিয়ার প্রত্যেকে? যদি বলো কেন, হ্যাঁ হবে, এই যে DAI এলো, এটা একরকম, তারপরে ডির পরে এ থাকবে, এল করে দাও IY, এটা একটা হবে। এভাবে এভাবে ভ্যারাইটি তোমাদের হবে, DALYI, এভাবে তোমাদের চেঞ্জ হবে, বোঝা গেল, চলতেই থাকবে, অনেক 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 হবে। ক্লিয়ার? 120 রকম ভাবে সাজানো যাবে। বুঝতে পারলাম ফ্যাক্টোরিয়াল কথার মানে কি? চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি জলদি। U32 V19 নেক্সট কি হবে? জলদি জলদি, বি হবে না সি হবে, কোনটা হবে, বি হবে না সি হবে? প্রশ্ন কিন্তু যথেষ্ট ইজি এবং ট্রিকি। দেখো বলো, বি হবে না, ডি হবে না, সি হবে না, এ হবে, কোনটা? অনেকে বলছো ডাব্লিউ তো হবে, আমিও জানি ডাব্লিউ হবে, কিন্তু W20 W23 নাকি ডাব্লিউ আলাদা হবে? দেখো যারা বুঝতে পেরেছো ভেরি গুড। UVW প্রত্যেকে বলছো স্যার ডাব্লিউ হবে, 32 থেকে 29, 29 থেকে কোথায় যাবে, 3 করে কমছে, দেখো 3, W26 হবে, তারপরে একটা W20X23, বুঝতে পারছি। আচ্ছা বলো তো W26 কোথাও আছে কি? না, নেই তো। ক্লিয়ার করতে পারছি? এভাবেই তোমরা সঠিক আনসার গুলো মিলিয়ে নাও, যারা ভুল করেছো স্বীকার করবে যে ভুল হয়েছে। ওকে চলো তো নেক্সট 4 নম্বর প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে লাইক শেয়ার করে দাও, প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও। দেখো সঠিক ক্রম অনুযায়ী সাজাও, এডুকেশন, বার্থ, ম্যারেজ, ডেথ, ফানিরাল, কি আছে বলো
কি হবে? ক্রম, সঠিক ক্রম মানে প্রথমে কি জন্ম না মৃত্যু? সবাই জানে প্রথমে জন্ম, তাহলে নিশ্চয়ই বার্থ হবে, জন্ম হলো। জন্মের পরে কি ম্যারেজ, বিয়ে হয়? কখনোই না। কি হবে এখানে? এডুকেশন, এডুকেশন হবে, তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে বলা যায় যে তুমি বিয়ে করতে পারো, মানে ম্যারেজ। তারপরে কি আছে? তারপরে তোমার একদিন তুমি মানে মৃত্যু হবে, ডেথ, তারপরে ফাইনাল। বোঝা গেল? সিকোয়েন্স তোমাকে বুঝতে হবে। অনেক রকম ভাবে দিতে পারে, যে ধরো দিতে পারো, দিল যে বার্থ, তারপরে জন্মের পরে তুমি কি হবে, বড় হলে চাইল্ড, চাইল্ডের পরে এরকম যদি দিয়ে দেয়, হ্যাঁ, তারপর শিশু বয়স দিতে পারে, অ্যাডোলেসেন্ট দিতে পারে, তারপরে অ্যাডাল্ট দিতে পারে, তারপরে ঠিক আছে ইয়ং, মানে এইভাবে ক্রমটাও দিতে পারে। বোঝাতে পারছি? শিশুকাল, শৈশব থেকে তুমি মানে বয়সপ্রাপ্ত হলে যৌবন, এভাবে দিতে পারে, হ্যাঁ, ইয়ং, তারপরে ওল্ড দিতে পারে। এটা এখানে এভাবে আছে। দেখো তাহলে এখানে কি হবে? এডুকেশন, ইয়েস এডুকেশন। কি বলছি এখানে? প্রথমে দুই, দুই, দিস ইজ দ্য রাইট, প্রথমে থাকবে, প্রথমে বার্থ হবে, ঠিক আছে, তারপরে এক এডুকেশন হবে, তিন হবে, তারপরে ম্যারেজ, তারপরে একদিন মারা যাবে, মারা গেলে তোমাকে কি করবে? দাহ করে দেবে। বোঝা গেল? 2 1 3 4 5 কোথায় আছে? কোথায় আছে? নেই তো, না নেই, নেই আছে, নেই। ওকে, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? দেখো এভাবে কিন্তু তোমরা সঠিক আনসার গুলো দিয়ে দাও। মিসফরচুন শব্দটির প্রথম বর্ণকে দ্বিতীয়, দ্বিতীয় বর্ণকে তৃতীয়, তৃতীয় বর্ণকে চতুর্থ, এভাবে যদি লেখা হয় তাহলে বাঁ দিক থেকে অষ্টম বর্ণটি কি হবে? বাঁ দিক থেকে অষ্টম বর্ণটি কি হবে? প্রত্যেকে আনসারটা দাও। ওকে, ভুল করো না, ভালো করে দেখো সিকোয়েন্সটা কি বলেছে, সিকোয়েন্সটা কি বলেছে। তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে একটা, কারণ মিসফরচুন এই শব্দটি তুমি আগে লিখে নাও, লিখে নাও আগে কি বলেছে। এই যে মিসফরচুন শব্দর লেটার গুলোকে কিভাবে কিভাবে চেঞ্জ করেছে দেখো, দেখো প্রথম বর্ণকে দ্বিতীয়, ঠিক আছে, তাহলে এটাকে এখানে নিয়েছে, মানে এম গেছে আই, আই যাবে এস, এস যাবে এফ এ, এফ যাবে ওতে। আচ্ছা অষ্টম বর্ণকে গুণে নাও তো, 1 2 3 4 5 6 7 8 হওয়ার কথা ছিল ইউ, কিন্তু কি হবে দেখো, এফ ওতে গেল, ও যাবে আর এ, ঠিক আছে, আর যাবে টি তে, টি যাবে ইউতে, মানে ইউ এর পজিশনে কে বসবে বলো? ইউ এর পজিশনে কে বসবে? ইউ এর পজিশনে বসবে তোমার টি। ক্লিয়ার? তাহলে এই অপশন এখানে বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারলাম? প্রথম বর্ণকে দ্বিতীয় বর্ণ বলছে, দ্বিতীয়কে তৃতীয়, তৃতীয়কে চতুর্থ, এভাবে যাচ্ছে, তাহলে অবশ্যই এই অষ্টম বর্ণ, এখানে অষ্টম বর্ণ ইউ এর জায়গায় কি বসবে? টি বসবে, এটা এখানে চলে আসবে তখন। ওকে, ওকে, হ্যাঁ ইউ যারা করেছো ভুল হয়ে গেছে, দেখে নাও সঠিক আনসার টি হবে, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি। ঠিক আছে, খুব ভালো হচ্ছে। বলো কতজন পরীক্ষা দিয়েছো? প্রত্যেকে বলো দেখি কত পেয়েছো? মিলিয়ে নাও, মিলিয়ে নাও, কারণ আমাদের পিডিএফ ফরম্যাটে পরীক্ষা হচ্ছে, ওএমআর শিটে তোমরা দেখতে পেয়েছো যে তোমরা ক্লাসে অ্যানালাইসিসের সময় মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে, বা তোমরা একটা আনসার কি আমরা ইচ্ছা করেই আমাদের দেওয়া হয়নি, গুগল ফরম্যাটে হয়নি, ঠিক আছে, এটাই ভালো উপযুক্ত, ঠিক আছে, পিডিএফ এ পরীক্ষা দিলে একদম সত্যতা মানে সত্যভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে দেখো ডি গেছে এফ, এফ গেছে এইচ, এইচ গেছে জেতে, ওকে, মাঝখানে দেখো ডি ই এফ মানে 1 করে গ্যাপ আছে, হ্যাঁ, বা ই এফ 2 করে গ্যাপ ধরতে পারো, 2 করে গ্যাপ গেছে, 2 করে গ্যাপ,
এইচ জে আছে, সরি জেতে গেছে, প্রথমটা জে, তাহলে জে তারপরে হবে কে, এল এ যাবে, তাই না? জে প্লাস 2 করলে এল এ যাবে, এইচ। একইভাবে দেখো এখান থেকে কিভাবে যাচ্ছে, এইচ আই জে কে, অবশ্যই জি হবে, জি তারপরে এইচ, বোঝা গেল? তারপরে গেল এস ইউ ডাব্লিউ ওয়াই, ঠিক আছে? এস টিউ এক করে গ্যাপ আছে, দেখো এখান থেকে এই যে এরা গ্যাপ আছে, এস টিউ মানে প্লাস 2 করে গ্যাপ আছে, তাহলে অবশ্যই এখানে কিউ হবে, তাই না? এই যে কিউ প্লাস 2 করলে কিউ আর এস, ঠিক আছে, 2 ঘর গ্যাপ আছে। তাহলে আলটিমেট তোমাদের সঠিক গেল কি এল জি কিউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, এল জি কিউ। চলো নেক্সট আরেকটা সঠিক তোমাদের অর্ডার আছে, দেখি সঠিক আনসারটা কে দিতে পারে, বলো বলো, এ বি সি না ডি, প্রত্যেকে বলো। ওয়ার্ড, প্যারাগ্রাফ, সেন্টেন্স, লেটার্স নাকি ফ্রেজ, বলো। বলো দেখি, প্রথমে কি ওয়ার্ড হয় না লেটার হয়? প্রথমে লেটার, তাই না? লেটার্স, কতগুলি লেটারের সমষ্টি ওয়ার্ড আমরা জানি, তাই না? এবং কতগুলি ওয়ার্ড থেকে ফ্রেজ হয়, ঠিক আছে? ফ্রেজ মিলে আবার সেন্টেন্স হয়, সেন্টেন্স থেকে আমরা প্যারাগ্রাফে যাব। ক্লিয়ার করতে পারছি? যারা ভুল করেছো দেখে নাও, না ভুল হয়ে গেছে যাদের, প্রথমে হবে ওয়ার্ড, এই লেটার, 4 নম্বর হচ্ছে লেটার, 4 নম্বর হচ্ছে লেটার, আমি একদম লিখে লিখে করে দিচ্ছি, লেটার। তারপরে দেখো সেখান থেকে গেল 1 মানে ওয়ার্ডে গেল, ঠিক আছে, ওয়ার্ডে গেল। তারপরে দেখো 4 1 গেল, তারপরে 5-এ যাবে। তারপরে দেখো ওকে, তারপরে সেন্টেন্স হবে, 3 যাবে। তারপরে সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ। বলো, এটা হবে সঠিক আনসার, 4 1 5 3 2। কোথায় বসে আছি? 4 1 5 3 2 অপশন সি তে বসেছি। এটা আর কোনোটি নয় হবে না, অনেকে কোনোটি নয় বলছো না, এটা সি হলো সঠিক আনসার, বুঝে নাও। ওয়ার্ড, লেটার, ফ্রেজ, সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও দেখি। 8 নম্বর প্রশ্ন, জলদি করে দাও। দেখো এখানে কি বলেছে, ইংরেজি বর্ণমালাকে যদি বিপরীত ভাবে লেখা হয়, আচ্ছা বিপরীত মানে কি উল্টো? বিপরীত মানে কি এ কে উল্টো করে লিখবে? না, বিপরীত মানে হচ্ছে আমরা কি লিখি সাধারণত এ বি এভাবে চলে, জেড কিন্তু এখানে লিখতে হবে জেড থেকে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে বলেছে কোন বর্ণটি ও এর ডান দিক থেকে অষ্টম হবে, ঠিক আছে? তাহলে দেখো উল্টো তো লেখা সম্ভব নয়। আচ্ছা উল্টো কে কে লিখতে পারবে বলো দেখি। এবিসিডি আমরা এখনো যদি বলি তুমি এবিসিডি পারো, আনসার হবে না। যদি বলি এবিসিডি উল্টো দিক থেকে বলো দেখি, ম্যাক্সিমাম পারবে না। ইয়েস অর নো? তুমি বলো দেখি, জেড ওয়াই এক্স ডাব্লিউ, আটকে যাবে, কিছুটা গিয়ে আটকে যাবে, ভেবে ভেবে বলতে হবে। তাহলে তোমরা বাড়িতে রিভার্স মুখস্থ করবে, ঠিক আছে? এমনি বলছি, ঠিক আছে? এটা এমনি বললাম মজা করে, দরকার নেই। জাস্ট দেখো এ থেকে শুরু করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, আচ্ছা এম পর্যন্ত থাকে, এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। এই প্যাটার্নটা প্রত্যেকে জানো যে এম আর এন এখান থেকে ডিভাইডটা হয়,
13 14 প্রত্যেকে জানো। এবং দেখো যখনই আমাদের বলেছে বিপরীত দিক থেকে, তাহলে নিশ্চয়ই এই জেডটা হবে প্রথম। এই জেড এভাবে যাবে, তো এভাবে গিয়ে এদিকে উঠবে, মানে এটাকে ধরো এদিকে করে দিলে, ওকে ব্যাস। তাহলে দেখো বলেছে কি ও, এই ওকে টার্গেট করো, এই ওর ডান দিকে নিশ্চয়ই এইগুলো এদিকে চলে যাবে পরপর, তাহলে নিশ্চয়ই এইগুলো ডান দিক পড়বে, হ্যাঁ না? 1 2 3 4 5 6 7 8, এই যে কাকে টার্গেট করলাম? জি কে। বলো কে বুঝতে পারছো না? যখন বিপরীত দিক থেকে জেড ওয়াই ভাবে চলবে, মানে এখান থেকে এম এল, বুঝতে পারছো কে এভাবে চলছে, তাহলে অবশ্যই এই জি কে হবে, জি হবে অষ্টম, ওর ডান দিকে অষ্টম হবে জি। ক্লিয়ার করতে পারছি? ওকে বলো, তাহলে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো রিভার্স ছিল এটা, অনেকে ভুল করেছো, ওকে ভুল করবে না কেউ, যেটা বারবার বলি সঠিকটা করবে, ওকে। আচ্ছা নেক্সট 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। প্রশ্নটাকে ভালো করে পড়ে নেবে কি আছে। বলেছে অধিবর্ষ এমন একটি বছরের প্রথম দিনটি যদি শনিবার হয় তবে সেই বছরের শেষ দিন কি বার হয়? অনেকে শনিবার, অনেকে রবিবার বলছো, ভালো করে দেখো প্রশ্নটাকে পড়ে নাও কি বলতে চেয়েছে, মিনিং কি, ইনার মিনিং কি হচ্ছে। অধিবর্ষ, অধিবর্ষ নয় কিন্তু বলেনি, বলেছে অধিবর্ষ। তাহলে অধিবর্ষ যখন হবে, বলো লিপ ইয়ার যখন ফর্ম করছে, লিপ ইয়ার যখনই ফর্ম করছে, ঠিক আছে, তখন কি হয় আলটিমেট, আলটিমেট কি হয়, বছরটা একদিন বেড়ে যায়, কারণ ফেব্রুয়ারি যখন ক্রস করবে 28টা 29, তাই না, এখানে একদিন বেড়ে যাচ্ছে, অবশ্যই প্রথম দিন লিপ ইয়ার যদি হয়, ফার্স্ট ডে যেটা হবে প্রথম দিন যদি শনিবার হয়, প্রথম দিন যদি শনিবার হয়, লাস্ট ডে +1 হয়ে যাবে রবিবার, তাই না, +1 হবেই হবে, কারণ কারণ আমাদের ফেব্রুয়ারিকে ক্রস করে আসতে হচ্ছে, তাই তো? ক্লিয়ার করতে পারছি? অধিবর্ষ নয় যদি বলতো তাহলে কিন্তু শনিবার শনিবারই থাকতো, ওই বছরের মধ্যেই প্রথম এবং শেষ দিন সেম থাকতো, অধিবর্ষ নয় বললে। অধিবর্ষ যখন বলেছে লিপ ইয়ার, তাহলে শনিবারটা হয়ে যাবে রবিবার, তার পরের বছরে গেলে দুদিন এক্সট্রা হয়, তোমরা জানো শনিবার সোমবার হয়ে যায়, তাই তো? চলো নেক্সট, এটা প্রত্যেকে ভালো করে পড়ে আনসার দেবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। কালকের পরের দিন শুক্রবার হলে, কালকের পরের দিন শুক্রবার হলে গতকালের আগের দিন কি বার ছিল, ভাবো দেখি এবার। কোনোটাই নয়, তাই না? অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ইয়েস অর নো বলো প্রত্যেকে। বলো না না না, দেখো এখানে কালকের পরের দিন শুক্রবার বলেছে, মানে এই যে শুক্রবার এখানে বলেছে, এটা শুক্রবার, এটা ছিল কালকের পরের দিন, মানে কাল বৃহস্পতিবার ছিল, মানে আজকে হচ্ছে টুডে বুধবার, টুডে বুধবারের আগের দিন কি ছিল, মঙ্গলবার, গতকালের আগের দিন জানতে চেয়েছে সোমবার। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? চলো দিস ইজ দ্য রাইট আনসার, একটু ভাবলেই বুঝতে পারবে, একদম ক্লিয়ার আছে, হ্যাঁ সোমবার হবে, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা 11, খুব ভালো একটি প্রশ্ন, ওয়েটার যদি এত হয় তাহলে পাম্পার কি হবে? ঠিক আছে প্রত্যেকে বলো দেখি। হ্যাঁ এটা তোমরা লজিক যদি ঠিকঠাক ধরতে পারো সঠিক আনসার, কিন্তু অনেকে বলছো নান, ভেরি গুড। দেখো এখানে কিভাবে গেছে, এই যে দুটো দুটো করে ধরে লিখেছে, দেখো ডাব্লিউ এবং এ মানে 23 এবং 1 24 করেছে, আইটি মানে কি 20 এবং 9 29 করেছে, ইআর মানে কি 18 এবং 5 23 করেছে। হ্যাঁ পাশাপাশি দুটো লেটারকে পজিশন যোগ করে দিয়েছে, তাহলে এই পাম্পারকে তোমরা কি লিখতে পারো বলো, পি এবং ইউ কত হবে, পি মানে এসটি, ওপি মানে হচ্ছে 16, এটা হচ্ছে 21, তাই তো টি ইউ। তাহলে 21 এবং 16 তোমাদের প্রথমেই দেখো 37 দেবে, কত 37, কোথাও আসে 37, তা অপশন ডি নান, দিস ইজ দ্য রাইট অ্যান্সার।
অত দেখার দরকার নেই। তারপরে হবে তোমাদের কি এমপি, ঠিক আছে, তো সেটা দরকার নেই। চলো 29 হচ্ছে, দরকার নেই। চলো ইয়ার 23, প্রথমেই তো ভুল আছে, প্রথমটা হবে 37, তারপরে যা হওয়ার হবে। তো নেক্সট পরবর্তী প্রশ্ন, বিলুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। বিলুপ্তি সংখ্যাটি নির্ণয়, প্রত্যেকে দেখো সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। 18, 15, 12 এভাবে গেছে, এ বি গেছে 16, 17, 22, এটা সঠিক আনসার প্রত্যেকেই বলো। এ বি সি না ডি? ডি বলছো নাকি? ডি, ওয়াই? সঠিক, হ্যাঁ সঠিক অপশন কিন্তু তোমাদের বি তে আছে, যদি ঠিকঠাক প্রত্যেকে করে নাও। কিভাবে গেছে, এ ইজ ইকাল টু এই দুটো যোগ করেছে এবং এর থেকে এটা বিয়োগ করেছে, ঠিক আছে। 18, 15 কত, তার থেকে 12 বিয়োগ করে তোমাদের 21 এসছে। 33 থেকে 12 বিয়োগ করো, 21 এসছে। 21 তো সবগুলোই আছে, আমি বি কে টার্গেট করো, যোগ করো বিয়োগ করো 11, একদম ঠিক আছে। যোগ করো বিয়োগ করো 19, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা ডি এর ভ্যালু বলেছে, হ্যাঁ এটা সি কেন, সরি এটা ডি হবে, তো ভুল দিয়েছি, এই যে ডি, ঠিক আছে। ডি 10, তাই না? 33 থেকে 23 বাতিল 10, আমাদের সিটাকে বার করতে হবে, সিটা নিচে আছে। হ্যাঁ সি মানে কি, এই দুটো যোগ করবে, হ্যাঁ এটা সমান সমান এই দুটো যোগ করে বিয়োগ করবে 9, মানে 14 থেকে 5, 24 ওদিকে গেলে হ্যাঁ 19, একদম ঠিক আছে। তাহলে এটা হবে সঠিক আনসার সি 19, একদম ঠিক আছে, বিতে গেল, ঠিক আছে। ওকে, প্রত্যেকে যোগ বিয়োগ করে নেবে, সঠিক আনসার তোমাদের অপশন বি। ডি যারা বলেছো ভুল করেছো, এটা বলো প্রত্যেকে সঠিক আনসার কি হয়েছে দেখি তোমাদের। ভাওয়েল তো আছে, ঠিক আছে, অনেকে এ করেছো, অনেকে বি, সি, ডি। চলো এটা তোমরা যারা বুঝতে পেরেছো তারাই সঠিক আনসার দিতে পারবে। দেখো এটা অ্যাকচুয়ালি একটু করে দিই, এখানে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটু উল্টোপাল্টা হচ্ছে বুঝে নাও, 10, 11, ঠিক আছে। এবার দেখো তোমাদের ভাওয়েল গুলো লিখতে হবে, এক থেকে শুরু করতে বলেছে তাই না, এক থেকে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই, ঠিক আছে। এবং যখন 10টা 30 মানে এই জায়গাটায় থাকবে তাই না, ঘন্টার কাটা, বলো তাহলে ঘন্টার কাটা যখন 10টা 30 কার কার ভিতরে থাকবে বলো, ইউ এবং এর ভিতরে থাকবে। আছে কি ইউ এবং এ? নাই, নাও দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। হ্যাঁ যারা ভুল বলছিল দেখে নাও, হ্যাঁ ও এবং ইউ হবে না তো, 9টা 30 বললে ও এবং ইউ হতো, 10টা 30 বলেছে। আচ্ছা নেক্সট, গ্যাপ সিরিজ প্রত্যেকে দাও সঠিক আনসার, আশা করি এটা দিতে পারবে। হ্যাঁ এটা তো দেখা মাত্র আনসার ছিল। দেখো দারুণ একটা ফরম্যাট আছে, প্রত্যেকে যারা বুঝতে পেরেছো দেখে নাও। এটা দেখো এইভাবে ভাঙো, একটা পি দুটো কিউ, দুটো পি যখন করব 3টে কিউ হবে, এখানে দাও। 3টে পি যখন করব 4টে কিউ হবে, এখানে দাও। আর 4টে পি যখন করব একটা কিউ দিয়ে শুরু হচ্ছে, মানে আবার চলবে, এটা কেটে নিয়েছে। তাহলে দেখো আলটিমেট তোমার লেগেছে পি কিউ পি কিউ পি কিউ, কোথায় বসে আছে, এই তো পি কিউ পি কিউ পি কিউ, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? 15 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। একটি বালিকার ছবির দিকে তাকিয়ে সুমন বলেছিল যে তার মানে বালিকাটির কোনো বোন অথবা মেয়ে নেই, কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে সুমনের মার সঙ্গে ছবির বালিকার কি সম্পর্ক? প্রত্যেকে দেখো, সুমন, এই যে সুমন একটা বালিকার দিকে টার্গেট করছে, বলছে এই বালিকার
কোনো বোন অথবা মেয়ে সন্তান নেই, ঠিক আছে, কিন্তু তার যে মা আমার মায়ের মানে সুমনের মায়ের একমাত্র মেয়ে, মানে এটা হচ্ছে সুমনের মায়ের মেয়ে, আর নিশ্চয়ই সুমনের বোন, এটা সুমনের বোন, তাই তো? তাহলে এটা হচ্ছে কি সুমনের মা, তার মেয়ে, তার যে মেয়েটা মানে যে বালিকাটি তাকে টার্গেট করেছে, বলেছে সেই বালিকার সঙ্গে সুমনের মার কি সম্পর্ক বলো? মায়ের মানে মেয়ের মেয়ে কি হয়? ক্লিয়ার? হ্যাঁ, এগুলির কোনোটি নয় হবে না। সুমনের মার সঙ্গে ছবির বালিকার সম্পর্ক হচ্ছে নাতনি সম্পর্ক। সুমন, এটা তো সুমনের বোন, তার মেয়ে, সেটা সুমনের মায়ের কি হবে? মেয়ের মেয়ে, নাতনি। ক্লিয়ার? ওকে, তো চলো দেখো, ওভারঅল হয়ে গেল তোমাদের 35টি আলোচনা। তো থ্যাংক ইউ যারা জুড়েছিলে, বলো কেমন হয়েছে প্রত্যেকে? মক টেস্ট তো দিলে, বলো 35-এ 35 কতজন পেয়েছো বলো? বলো দেখি 35-এ 35 কতজন পেলে? বলো, প্রত্যেকে কমেন্ট করবে সঠিক কে কত পেলে, 30+ কাদের হয়েছে, ঠিক আছে, বা 25+ কে কে আছো, ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করবে। দেখো, তোমরা রেগুলার যারা ক্লাস করো তো পারবেই ম্যাথ, যেহেতু তোমরা প্র্যাকটিসের উপর সবকিছু, এবং যারা নতুন আছো তোমাদেরকে বলবো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমার ক্লাসে তোমরা যুক্ত হও। ম্যাথ যে তোমরা কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে পারবে রেগুলার। ওকে, তো চলো টাটা করে দিলাম, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, ঠিক আছে, চলো টাটা।